বাঁশখালী গরু চোর বেড়া ভাঙি দিল তোর। তবে আম্মা একটা খুব মজার কথা বলে যে তোকে কি কাক মানে উড়ন্ত অবস্থায় পায়খানা করেছে। তোমার বউ কয়টা? কত বছর বয়সে প্রথম প্রেমে পড়েছিলে তুমি? আমি কাজগুলোকে ভালোবাসি বলেই আসলে আমি এখনো কাজগুলো চালিয়ে যাচ্ছি, যেটা আমার জীবন বদলে দিয়েছে। মানে নোয়াখালীতে গরু চোর বেড়া ভাঙি দিল তোর, এটাও প্রেম করেছেন অথবা প্রেমের প্রস্তাব পেয়েছেন? আসসালামু আলাইকুম, সবাইকে স্বাগত জানাচ্ছি আজকের ভিডিওতে। আজকে আমার সাথে আছে আমার বন্ধু আনিসুল ইসলাম, যে হচ্ছে আবৃত্তির প্রশিক্ষক এবং বাচিক শিল্পী। তো আপনাদের দেয়া 50টা প্রশ্ন থেকে কিছু গুরুত্বপূর্ণ প্রশ্ন ওকে আমি করতে যাচ্ছি। চলুন তাহলে একটা একটা করে প্রশ্ন করব এবং আনিস হচ্ছে একটা একটা করে উত্তর দেবে। চলুন তাহলে। তোমার নাম? আনিসুল ইসলাম। তোমাকে তো অনেকে আনিসুর রহমান, আনিসুল হক অনেক কিছুই বলে, কেমন লাগে? আসলে খুব বিব্রত লাগে, কারণ নিজের নামটা যদি কেউ বিকৃত করে উপস্থাপন করে খারাপ লাগে। তো তখন আমার কাছে মনে হয় যে আবার আকিকা দিতে হবে কিনা। তোমার নামের অর্থ কি? আমার নাম আনিস মানে তো বন্ধু, আনিসুল ইসলাম মানে হচ্ছে দিনের বন্ধু আর কি, শান্তির বন্ধু। আচ্ছা, এটা কোন দিন? দিবস না দিন, ধর্ম? আমার কাছে যদি আমি নিজেকে যদি ব্যাখ্যা করি, আমি আসলে সকল ইতিবাচক বিষয়ের বন্ধু। হ্যাঁ, সকল পজিটিভিটির আমি ফ্রেন্ড। আচ্ছা, আরেকটা প্রশ্ন করি, সেটা হচ্ছে তুমি যদি কোনো দুর্ঘটনায় পড়ো বা এরকম কোনো সিচুয়েশন হয়, তাহলে সবার আগে কার কথা মনে পড়ে? আসলে এটা ভ্যারি করে। আমাদের তো জীবনে অনেক ধরনের সম্পর্ক থাকে, অনেক প্রিয় বন্ধু থাকে, কিন্তু সময়ে সময়ে কিন্তু সম্পর্কগুলো চেঞ্জ হয়ে যায়। যে একটা সময় প্রিয় বন্ধু ছিল, আরেকটা সময় দেখি সে মানুষটা আর আগের মতো আর প্রিয়টা নেই। তো আমার কাছে মনে হয় যে সবচাইতে বেশি আমার কাছে আপন মনে হয় স্রষ্টাকে। কারণ তোমার যদি মনটা ভালো থাকে, তুমি যদি ভালো মানুষ হও, তাহলে স্রষ্টা কিন্তু কোনো না কোনোভাবে তোমাকে সাহায্য করবেই। এটা কোনো মানুষের উছিলার মাধ্যমেও হতে পারে। হ্যাঁ, প্রিয় মানুষের কথা বললা, তো এই প্রশ্ন হচ্ছে তোমার সবচেয়ে প্রিয় মানুষ কে? একমাত্র একজনের কথাই বলতে হবে। আমার সবচেয়ে প্রিয় মানুষ হচ্ছে আমার মা। আর তোমার প্রিয় শিক্ষক? শিক্ষক দুইটা সেক্টরে, একটা হচ্ছে আবৃত্তি বা তুমি যে কাজ করো এই কাজে, এবং তোমার হচ্ছে বা এডুকেশনাল লাইফে কোন দিকে কে প্রিয় শিক্ষক? শুরুতে আবৃত্তির কথা বলি। যে মানুষটা আমার জীবনে না আসলে হয়তো বা আমার এই আবৃত্তি নিয়ে কাজ করা কখনো হতো না। তিনি হচ্ছেন জরুল ইসলাম রানা, এখন ফ্রান্স প্রবাসী। তিনি উপস্থাপক, সংবাদ পাঠক ছিলেন প্রাইভেট টেলিভিশন চ্যানেলের, আর বিটিভিতেও উনি উপস্থাপক ছিলেন। আর আমার স্কুল জীবনে একজন শিক্ষককে খুব মনে পড়ে, সেটা হচ্ছে মনসুর স্যার। জানেন না তিনি এখন কেমন আছেন। তবে মনসুর স্যারের কাছে পড়াশোনা করে আমি এসএসসি পর্যন্ত কমপ্লিট করেছিলাম আর কি। স্যার খুব ভালো ছিল। আচ্ছা, আরেকটা প্রশ্ন হচ্ছে তোমার সবচেয়ে প্রিয় উপহার কি? কোন ধরনের উপহার পেতে সবচেয়ে বেশি ভালো লাগে? মানুষের ভালোবাসা, যেটা আসলে অর্থ দিয়ে কেনা যায় না। আচ্ছা, স্টুডেন্টদের কাছ থেকে পাওয়া সেরা উপহার বা পুরস্কার কি হতে পারে, বা তোমার এ পর্যন্ত পাওয়া কি বলতে চাও? আমি কোনো বস্তু দিয়ে আসলে ব্যাখ্যা করতে চাই না। আমার কাছে মনে হয় যে আমার কোনো স্টুডেন্ট, বিশেষ করে আমি তো আবৃত্তি, উচ্চারণ, উপস্থাপনা এসব শেখাই। আমার কোনো স্টুডেন্ট যদি আমার কাছ থেকে শিখে কোথাও কোনো পুরস্কার পায়, যদি তার পারফরমেন্স খুব ভালো হয়, সে যদি তার আত্মবিশ্বাসটা ফিরে পায়, আমার কাছে মনে হয় যে সেটাই আমার সবচেয়ে বড় পুরস্কার। কারণ আমার অনেক স্টুডেন্ট আমাকে বলে যে স্যার, আপনার কাছ থেকে শেখার পরে যে আত্মবিশ্বাসটা আমরা পেলাম, সেটা দিয়ে আমি উপস্থাপনা করলাম, আবৃত্তি করলাম, আগের চেয়ে অনেক গুছিয়ে কথা বলতে পারলাম। এই ব্যাপারগুলো খুব ভালো লাগে। আর একটা ছোট্ট ঘটনা শেয়ার করতে চাই। আমার এক স্টুডেন্ট আমাকে বলছিল যে তার জিভের সমস্যা আছে, তার ছোটোখাটো কী ধরনের একটা অপারেশন করাতে হবে। তা আমি ওনাকে বলেছি যে আপনি একটু জিভের ব্যায়ামগুলো নিয়মিত করার পরে ওনার কথার মধ্যে যে ইতিবাচক একটা পরিবর্তন আসছে, উনি আগের চেয়ে স্পষ্ট করে কথা বলতে পারছেন। এই জিনিসটা পরে কিন্তু আর ওনাকে অপারেশন করার প্রয়োজন হয়নি। তো আমার কাছে এটা আসলেই খুব চমৎকার একটা বিষয়। চমৎকার আসলে। তো তুমি তো ছোট এবং বড় সবাইকে শেখাও, কাদের শেখাতে বেশি ভালো লাগে? কমফোর্টেবল কাদের সাথে ক্লাস নিতে সবচেয়ে বেশি ভালো লাগে? আমার শুরুটা হয়েছিল আসলে বাচ্চাদের আবৃত্তি শেখাতে গিয়ে। বাচ্চাদের সঙ্গে অনেক বাচ্চামি করা যায়, সেটা আসলে বড়দের সঙ্গে করানো সম্ভব না। তবে বড়দের সঙ্গে জীবনের অনেক বিষয় শেয়ার করা যায়, সেটা আবার বাচ্চাদের ক্ষেত্রে সম্ভব না। তো আসলে দুটাই আসলে দুই ধরনের মজা। আচ্ছা, তুমি তো বাংলাদেশ টেলিভিশন চট্টগ্রাম কেন্দ্রে এবং হচ্ছে মাছরাঙা টেলিভিশন ঢাকায়, দুই জায়গায় হচ্ছে তোমার যাতায়াত, চট্টগ্রাম ঢাকা দুইটা শহরে এখন রেগুলার থাকতে হয়। আর এমনিতে বাংলাদেশের সবচেয়ে প্রিয় শহর কোনটা তোমার? আমার নিজের শহর তো অবশ্যই প্রিয়, তবে চট্টগ্রাম এখন আর আগের মতো নেই, অনেক পরিবর্তন এসেছে। চট্টগ্রাম শহর আমার প্রিয়, এবং আমার দ্বিতীয় শহর যদি বলি, আমার রাজশাহী খুব ভালো লাগে। তোমার প্রিয় রং? প্রিয় রং অবশ্যই সবুজ। এই দেখো কত সুন্দর সবুজ, আর দেখতেই কত শান্তি লাগছে। প্রিয় সময় মানে কোন সময়টা তোমার সবচেয়ে ভালো লাগে দিনের? আমার অবশ্যই স্নিগ্ধ একটা সকাল, একটা স্নিগ্ধ ভোর। হ্যাঁ, নতুন করে শুরু করা যায়, এরকম মনে হয় আমার কাছে। দিনটা খুব সুন্দর করে শুরু করা যায়। তোমার গ্রামের যদি কোনো স্মৃতি মনে আসে?
আমি গ্রামে আসলে অতটা বড় হইনি, শহরেই বড় হয়েছি। তবে স্মৃতির কথা যদি বলতে হয়, আমি জঙ্গলে জঙ্গলে বেশ ঘুরতাম বন্ধু বান্ধবদের সঙ্গে। ঠিক আছে, হ্যাঁ, মাটি দিয়ে অনেক কিছু বানাতাম, সেই স্মৃতি অনেক বেশি মনে পড়ে আর কি। তো তোমার গ্রামের নামটা যদি একটু বলো। আমার গ্রামের নাম হচ্ছে গিয়ে আমি আমার একেবারে যে গ্রাম সেটা হচ্ছে বাঁশখালী উপজেলার পুকুরিয়াতে হচ্ছে গিয়ে আমার দাদার বাড়ি আর কি। হ্যাঁ। চট্টগ্রাম বাঁশখালী কিন্তু কুখ্যাত। কিসের জন্য বলো? বাঁশখালী নাকি গরু চোর বলে বাঁশখালীর লোকদের, তাই না? তোমাদের মতো লোকরাই বলে এসব। বাঁশখালীরা গরু চোর বেড়া ভাঙি দিল তোর। আমি শুনি যে আসলে মানে নোয়াখালীরা গরু চোর বেড়া ভাঙি দিল তোর, এটাও শুনি। আমি নোয়াখালীর না। তাই না? বাট তোমরা তো নোয়াখালীর জন্য একটা আন্দোলন করছো না, যে ফেনী নোয়াখালী একসঙ্গে হবে? না, ফেনী ফেনী কখনো নোয়াখালীতে যেতে চায় না, তারা চট্টগ্রামের সাথেই থাকতে চায়। তাই না? আরেকটা প্রশ্ন, সেটা হচ্ছে এখন তো কয়েকদিন পরে ঈদ, তো গ্রামের ঈদ না শহরের ঈদ কোনটা বেশি ভালো লাগে? যেহেতু গ্রামে বড় হইনি, তা আসলে গ্রামের ঈদের ফ্লেভারটা আসলে আমার অত বেশি জানা নেই। তবে একটা জিনিস আমি খুব ফিল করি, আমি তো মানে ঈদ উপলক্ষে গ্রামে যাই, সেখানকার যে একটা পরিবেশ সেটা অনবদ্য। আর শহরের ঈদ মনে হচ্ছে কি এখন হয়ে গেছে যে যার মতো। তবে একটা জিনিস খুব ফিল করি, সেটা হচ্ছে শৈশবের ঈদে অনেক বেশি এক্সাইটমেন্ট ছিল। যত বড় হচ্ছে এক্সাইটমেন্ট আসলে কমছে, খুব স্বাভাবিক দিনগুলোর কথাই মনে হয়। তবে ছোট বাচ্চারা যারা আছে তারা আমার কাছে মনে হয় যে ঈদের মজাটা সবচেয়ে বেশি উপভোগ করে। তোমার সবচেয়ে প্রিয় ঋতু, সিজন কোনটা সবচেয়ে বেশি ভালো লাগে? আসলে ফিক্স করে বলা কঠিন। অতিরিক্ত বৃষ্টি হলেও ভালো লাগে না, অতিরিক্ত শীত পড়লেও ভালো লাগে না। সেক্ষেত্রে আমার কাছে মনে হয় বসন্ত, যদিও খুবই অল্প সময়ের জন্য। এখন তো প্রচুর ফল পাওয়া যাচ্ছে, তোমার সবচেয়ে প্রিয় ফল কোনটি? অবশ্যই আম। কোন আম? আম্রপালি। আম্রপালিতে এখনো আসে না, আর কয়দিন পর আসবে মনে হয়। হ্যাঁ, পাওয়া যাচ্ছে। আর প্রিয় ফুল? অবশ্যই গোলাপ। আমার গোলাপ নিয়ে অনেক স্মৃতি আছে। হ্যাঁ, গোলাপ নিয়ে কিছু বলো। গোলাপ নিয়ে বলবো যে আমি আসলে গোলাপ নিয়ে বেশ পড়াশোনা করেছি, বিভিন্ন বই টই ঘেটে। হ্যাঁ, গোলাপের একেবারে নতুন কুঁড়ি যখন জন্মায় আমার ভীষণ ভালো লাগে। বিভিন্ন গোলাপের গ্রামে আমি গিয়েছি। হ্যাঁ, গোলাপ নিয়ে পড়াশোনা করেছি। যে অনেকে জানে না যে গোলাপ কিন্তু বীজ থেকেও হয়। অনেকে মনে করে ডাল লাগালেই গোলাপ হয়, না। শঙ্করায়নের মাধ্যমে বা ন্যাচারালি যে শঙ্করায়নটা হয় তার মাধ্যমে কিন্তু গোলাপের যে পাতা, ফুলের যে পাতা, সেগুলো যখন আসলে ঝরে পড়ে যায়, তখন ন্যাচারাল যে শঙ্করায়ন হয় সেটা যদি আসলে ক্লিক করে বা হয়, তাহলে ওটা একেবারে গোল হয়ে যায়। ওখান থেকে কিন্তু বিচি হয়, এবং গোলাপের ওই বিচি যদি তুমি রোপণ করো তাহলে কিন্তু ওখানে 2-3 মাস লাগে একটা গাছ বের হতে। এবং ওই যে গাছটা বের হবে সেই ফুলটা হচ্ছে ইউনিক, কারণ দুইটা ফুলের সমন্বয়ে শঙ্করায়নের মাধ্যমে গোলাপটা আসলে হচ্ছে, বা গোলাপের বীজের মাধ্যমে গোলাপটা হচ্ছে। আমি অনেক কিছু জানলাম, আসলে গোলাপ নিয়ে আমার খুব একটা জানার ছিল না। হ্যাঁ, একদম। তো তোমার প্রিয় খাবার কি? চট্টগ্রামে তো অনেক বিখ্যাত খাবার আছে, যেমন শুটকি একটা খাবার, চট্টগ্রামের বাইরে মানুষ পছন্দ করে না। বা তোমার সামগ্রিকভাবে সবচেয়ে ভালো, সবচেয়ে বেশি ভালো লাগে কোন ধরনের খাবার? আসলে আমি কোনো নির্দিষ্ট করে খাবারের কথা বললে আসলে ভুল হবে। এক এক সময় এক এক ধরনের খাবার ভালো লাগে, কখনো আবার বিরিয়ানি ভালো লাগে। আবার চট্টগ্রামে যেহেতু সামুদ্রিক মাছ খুব বেশি পাওয়া যায়, আমার সামুদ্রিক মাছ ভীষণ ভালো লাগে। ঠিক আছে, আবার চট্টগ্রামের একটা খাবার আছে, সেটা হচ্ছে কি আমরা বলি খাইসা, যেটা বলে শিমের বিচি, শুটকি, বেগুন এসব দিয়ে এক ধরনের রান্না করে, সেটা গরম ভাতের সঙ্গে খেতে ভীষণ মজার। তোমার রক্তের গ্রুপ কি? বি পজিটিভ। আমি সবসময় এই কারণেই এত বেশি মোটিভেশন দিয়ে বেড়াই মানুষকে। আচ্ছা, তোমার সবচেয়ে প্রিয় বই কোনটা যদি একটা বইয়ের কথা বলতে হয়? অবশ্যই ছবির দেশে কবিতার দেশে, যে বইটি পড়ে আমি আসলে স্বপ্ন দেখেছি যে জীবনটা এত সুন্দর, মানে জীবনটা কত সুন্দর হতে পারে। হ্যাঁ। আচ্ছা, তোমার তোমার নাম তো আনিস, বা তোমার এই নাম বিকৃত করে হ্যাঁ কেউ ডাকে কিনা? আমার শৈশবে আমার একজন শিক্ষক আমাকে ডাকতো ড্যানিস মিয়া বলে। ঠিক আছে, এই আর কি। তোমার প্রিয়জন, প্রিয় যারা হতে পারে, তোমার প্রাক্তন বা বর্তমান, এরকম কেউ কোনো স্পেশাল নামে ডাকে? সোনা বাবু, এটা তো আসলে সবাই প্রিয় মানুষকে এভাবে ডাকে। তাই তোমাকে ডাকে? কেন নয়, আমিও তো ডাকি। পরীক্ষায় ফেল করছিলা কখনো? হ্যাঁ, করেছিলাম। কোন ক্লাসে? কোন ক্লাসে আমার মনে পড়ে নাই, তবে গণিতে একবার খুব কম নম্বর পেয়েছিলাম। আচ্ছা, তোমাকে যদি বলা হয় যে তুমি তুমি বর্তমানে যা আছো কয়েকদিনের জন্য অন্য কোনো মানুষ হয়ে যেতে, তাহলে কাকে, মানে কার মতো হতে চাও কিছু দিনের জন্য? আসলে এটা অনেক বেশি কঠিন একটা প্রশ্ন। তবে আমি অঞ্জন দত্তের গান যখন শুনি,
উনি বিভিন্ন জায়গায় ঢাকা আসছেন, অস্ট্রেলিয়া যাচ্ছেন, উনি গান গেয়ে মানুষের হৃদয় জয় করছেন, মানুষকে আনন্দ দিচ্ছেন। আমার কাছে মনে হয় যে এমন এক ধরনের শিল্পী যদি হতে পারতাম তাহলে খুব ভালো লাগতো। বাংলাদেশ ছেড়ে যদি কোথাও যেতে তোমাকে বাধ্য করে, বা যদি চাও না যে বাংলাদেশে থাকবো না আমি, তাহলে কোন দেশে যেতে চাও? আমার সবচেয়ে বেশি টানে আসলে ফ্রান্স, বিশেষ করে ছবির দেশে, কবিতার দেশে পড়ার পর আমার কাছে মনে হয় যে যে নিজের মতো করে বাঁচার, মুক্ত চিন্তা করার একটা স্পেস আসলে ওখানে আছে। হ্যাঁ, যেখানে আসলে তুমি নিজের মতো করে ভাবতে পারবা। একজন শিল্পী যেমন একটা স্পেস চায়, আমি তো বলি যে শিল্পীদের রাজধানী হচ্ছে, শিল্পীদের রাজধানী হচ্ছে গিয়ে ফ্রান্স। তো ফ্রান্স আমাকে অনেক বেশি টানে, সেখানে যাওয়ার ইচ্ছা আছে। তুমি যদি পাখি হও, কোন পাখি হতা? হামিংবার্ড। কেন? এটা আসলে পৃথিবীর সবচেয়ে ছোট একটা পাখি, ঠিক আছে? আমি আসলে খুব সহজে ধরা দিতে চাই না, তো এই কারণে। তুমি কোনো পাখি পশু এরকম কোনো কিছু পোষা আছে তোমার? না, আমি পুষতে পছন্দ করি না, তবে মানুষ পুষতে ভালো লাগে। তাই? ভালোবাসার মানুষকে পুষতে ভালো লাগে। একজন তোমাকে বলেছে যে প্রেম করেছেন অথবা প্রেমের প্রস্তাব পেয়েছেন? অবশ্যই প্রেম করেছি, প্রেমের প্রস্তাব পেয়েছি, এবং বেশিরভাগ ক্ষেত্রে অপর প্রান্ত থেকে প্রেমের প্রস্তাব এসেছে। হ্যাঁ, এবং পরবর্তীতে মনে হয়েছে যে আমি তার প্রতি অনেক বেশি আসলে অবসেসড হয়ে গেলাম, এমন মনে হয় আমার কাছে। আচ্ছা, ইউটিউবের ভিডিও বানানো এবং টেলিভিশনে কাজ করার বাইরে তুমি কি আর কোনো কিছু করো? এই যে তুমি বলছিলে যে আবৃত্তি শেখাই, এই আবৃত্তি শেখাই, কন্টেন্ট তৈরি করি, এই আর কি। তোমার জীবনে একটা কষ্টের কথা বলো। 2012 সালে আম্মা যখন স্ট্রোক করে, তখন আমার সবচেয়ে বেশি কষ্ট লেগেছিল। আমার কাছে এখনও মনে হয় 2012 সালে সেই স্ট্রোকের সময়টা যদি না আসতো, আম্মু যদি স্ট্রোক না করতো, তাহলে আম্মু এখনও সুস্থ থাকতে পারতো, আরও অনেক ভালো থাকতে পারতো। তোমার এসএসসি সাল কত? কেন, বয়স জানতে চাও? না, মানুষ জানতে চায়। 2005। একজন বলেছে যে তুমি কি সুখী মানুষ হিসেবে দাবি করো নিজেকে? অবশ্যই সুখী মানুষ হিসেবে দাবি করে, এই কারণে যে আর 5টা গতানুগতিক মানুষের বাইরে আমি নিজের মতো করে জীবনযাপন করবার সাহস রাখি, এবং এই কারণে আসলে আমি সেই জীবন আসলে অতিবাহিত করছি। অবশ্যই আমি সুখী মানুষ। তোমার বউ কয়টা? আই এম স্টিল সিঙ্গেল ফর এভার, ইউ নো। এত সুন্দর করে কথা বলো, উপস্থাপন করো, এটার মূল মন্ত্রটা কি? আমার কাছে মূল মন্ত্র, অবশ্যই আমার গোড়ার কথা যদি বলতে হয়, আমি আবৃত্তি করতাম একটা সময়, উচ্চারণ নিয়ে কাজ করেছি, এটার একটা প্রভাব আছে। আরেকটা বিষয় হচ্ছে আমি প্রচুর বই পড়তাম। হ্যাঁ, তো আমাকে অনেকে জিজ্ঞেস করে যে শুদ্ধ উচ্চারণ শিখতে চাই বক্তব্য ভালো বক্তা হবার জন্য। আমি বলবো যে কেবল শুদ্ধ উচ্চারণ, সুন্দর বাচনভঙ্গি এটাই যথেষ্ট নয়, পাশাপাশি আসলে ভেতরে কিছু থাকতে হবে, নিজের জ্ঞানের জায়গাটাকে অনেক বেশি বাড়াতে হবে, সেক্ষেত্রে বই বেশি বেশি পড়তে হবে। তোমার আইডল কে? কিসের আইডল? এই যে শুদ্ধ উচ্চারণ, আবৃত্তি, উপস্থাপনা, এগুলোর পেছনের সবচেয়ে বড় আইডল, বা যাকে মানো, যাকে ফলো করো। আমার শিক্ষকের কথাই বলবো, কারণ উনাকে দেখিয়ে আমি আসলে স্বপ্ন দেখতাম যে একটা সময় আমি আমার শিক্ষকের মতো হব, কারণ তিনি আমাকে আসলে স্বপ্ন দেখিয়েছেন। এখন পর্যন্ত বাংলাদেশে ঘোরাঘুরি করার সবচেয়ে প্রিয় স্থান? সবচাইতে প্রিয় স্থান এখনও আমার নস্টালজিয়া ফিল হয় যে বিষয়টি, সেটা হচ্ছে গিয়ে আমি নীলগিরি গিয়েছিলাম, বান্দরবনের। এই যে আসলে আঁকাবাঁকা পথ বেয়ে যাওয়া, ওই যাওয়ার রাস্তাটা এত সুন্দর, সেটা আমাকে এখনও টানে। তবে আরেকটা জায়গার কথা যদি বলতে হয়, সেটা হচ্ছে গিয়ে সিলেট আমার কাছে ভীষণ ভালো লাগার একটা জায়গা। টাঙ্গুয়ার হাওরে গিয়েছিলাম আমি, সেই স্মৃতি এখনও মনে পড়ে। কোনো আসলে নির্দিষ্ট করে জায়গার নাম বলাটা খুব কঠিন। তোমার ফিউচার প্ল্যান কি? পাখির মতো বাঁচা। তোমার শিক্ষা জীবন সম্পর্কে অনেকে জানতে চেয়েছে। আমার শিক্ষা জীবন যদি বলি, সেটা হচ্ছে আমি চিরং পোর্ট এলাকায় বড় হয়েছি, চট্টগ্রাম বন্দর এলাকায়। সেখানেই আমি, যেহেতু আমার আব্বা বন্দরে চাকরি করতেন, আমার প্রাইমারি, তারপরে হচ্ছে গিয়ে আমার মাধ্যমিক, এই জায়গাগুলোতে আমি চিটং পোর্ট হাই স্কুলে পড়েছি, প্রাইমারি স্কুলে পড়েছি, তারপরে চট্টগ্রাম সরকারি সিটি কলেজে পড়েছি আমার ইন্টারমিডিয়েট লাইফ, তারপরে চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়ে আমি পড়াশোনা করেছি, বিবিএমবি করেছি ফিনান্সে। এই এতটাই। তোমার ডেইলি রুটিন যদি একটু বলো, সারাদিন কি করো? আমার সারাদিন আসলে আমাকে বেশ কাজই করতে হয়। সকালে ঘুম থেকে উঠেই আসলে চেষ্টা করি শরীরচর্চা করতে। আমি অন্তত 30 মিনিট 1 ঘন্টা তো শরীরচর্চায় ব্যয় করি, কারণ শরীর ভালো না থাকলে তো সারা দিনটাই আসলে ভালো যাবে না। এবং পাশাপাশি আমাকে প্রচুর ক্লাস নিতে হয়, সেখানের জন্য নিজেকে প্রিপেয়ার্ড করি, এবং কন্টেন্ট বানাতে হয়। আজকাল চিন্তা করছি একটু বই পড়বো, পড়ার অভ্যাসটা কমে যাচ্ছে। মূলত আমার এই সময়গুলো কিন্তু খুব ফিক্স করা, খুব ভাগ করা সময়গুলো, এই আর কি, এভাবে করেই যায়। প্রেম মানে কি? আমার কাছে প্রেম মানে যেটা মনে হয় সেটা হচ্ছে যার সঙ্গে
যার সঙ্গে কথা বললে অনেক বেশি ভালো লাগে এবং যার সঙ্গে আমি অনেক বেশি আকর্ষণ ফিল করি। হ্যাঁ, তো আমার কাছে মনে হয় যে প্রেম মানে মনের একটা টান এবং দৈহিক আকর্ষণ, দুইটার সমন্বয়ে আসলে প্রেমটা হয়। কত বছর বয়সে প্রথম প্রেমে পড়েছিলে তুমি? আমি প্রেমে পড়েছি, এটা খুবই ব্যক্তিগত প্রশ্ন, যদি অনেকগুলো ব্যক্তিগত প্রশ্ন তুমি করেছ। কত বছর বয়সে বলতে গেলে কোন ক্লাসে আমি প্রথম একজনের প্রতি আমার ভীষণ ভালো লাগা কাজ করে, এটা যখন আমি ছিলাম হচ্ছে কি 8 কি 9 ছিলাম, তখন একেবারে কৈশোর থেকে যৌবনের দিকে যাচ্ছি, তখন একজনকে আমার ভীষণ ভালো লেগেছিল। এই আর কি, ওই ভালো লাগাটাই আমার কাছে মনে হচ্ছিল প্রথম প্রেম, কারণ সেই ভালো লাগাটা দীর্ঘ সময় ধরে আমার জীবনে ছিল। এরপরে তো আমার জীবনে ভালো লাগা বা ভালোবাসার মানুষ জীবনে এসেছে এবং চমৎকার কিছু সময় অতিবাহিত করেছি। ইটস এনাফ। তোমার বাসায় কে কে আছে? বাবা মা ভাই বোন। তোমার জন্ম তারিখ? 20 ডিসেম্বর। একজন বলেছে তুমি এখন ভাইরাল, তো সামনে এমপি হওয়ার প্ল্যান আছে কিনা? আই ডোন্ট থিঙ্ক সো যে আমি আসলে ভাইরাল। না, এমপি হওয়ার কোনো ইচ্ছা নাই আমার, কারণ তাহলে পাখির মতো বাঁচা যাবে না। বাংলা চলচ্চিত্রের কোন নায়কের সাথে নিজেকে রিলেট করতে চাও? এটা খুবই কঠিন প্রশ্ন আসলে, আমি কখনো এভাবে করে নিজেকে দেখিনি, তবে একটা সময় আমার হিরো হওয়ার অনেক ইচ্ছে ছিল। ঠিক আছে। একজন প্রশ্ন করেছে যে কাক কখনো পায়খানা করেছে কিনা? হ্যাঁ, অবশ্যই করেছে, বেশ কয়েকবার করেছে। আমি সবসময় টিস্যু রাখতাম বলে মানে সিচুয়েশনটা মানে কন্ট্রোল করতে পেরেছিলাম। তবে আম্মা একটা খুব মজার কথা বলে যে তোকে কি কাক মানে উড়ন্ত অবস্থায় পায়খানা করেছে নাকি বসে থাকা অবস্থায় পায়খানা করেছে? যদি বসে থাকা অবস্থায় পায়খানা করে কাক তোর গায়ের উপরে, তাহলে সেটা কোনো ভালো লক্ষণ না। আমি জানি না আসলে এটা আদৌ কি কোনো মিনিং আছে কিনা। তোমাকে যদি ক্ষমতা দেওয়া হয় বাংলাদেশের, তুমি কোন দুইটা বিষয় চেঞ্জ করতে চাও? সবচেয়ে বেশি খারাপ লাগে যে দুর্নীতি। আমার কাছে মনে হয় দুর্নীতির বিরুদ্ধে একটা বিশাল ব্যবস্থা নেওয়া দরকার, কারণ তাতে যোগ্য মানুষেরা অনেক বেশি কি বলা যায়, যোগ্য মানুষেরা তার যোগ্য কাজটি পায় না দুর্নীতির কারণে। দুর্নীতির কারণে সমাজে যে রন্ধ্রে রন্ধ্রে যে দুর্নীতির কারণে কিন্তু মানুষ অনেক সাফার করছে, মানুষকে ঘুষ দিতে হচ্ছে একটা সিম্পল একটা ছোট্ট কাজের জন্য। আমার কাছে মনে হয় যে দুর্নীতির বিরুদ্ধে একটা স্ট্রং একটা স্টেপ আমি নিতাম যদি আমি ক্ষমতা পেতাম। আরেকটা হচ্ছে গিয়ে মানে পড়াশোনার যে একটা কারিকুলাম, এর মধ্যে মানে বিশ্বসেরা কিছু বই পাঠদানে বাধ্য করতাম যে এই বইগুলো অবশ্যই তোমাদেরকে পড়তে হবে। ঠিক আছে, কারণ সত্যিকার অর্থে বই না পড়লে উন্নত মানুষ হওয়া যায় না। যারা হচ্ছে শুদ্ধ উচ্চারণ, আবৃত্তি, উপস্থাপনা এগুলো শিখে তোমার মতো কাজ করতে চাও, ওদের জন্য উপদেশ কী থাকবে তোমার? আমি বলবো যে আসলে ভালোবাসতে হবে, কারণ আমি কাজগুলোকে ভালোবাসি বলেই আসলে আমি এখনও কাজগুলো চালিয়ে যাচ্ছি, যেটা আমার জীবন বদলে দিয়েছে। তো আসলে অনেকে তো আসলে এখন সোশ্যাল মিডিয়াতে চিন্তা করে যে এইগুলো মানে এই কাজগুলো করে আমি মানি মেকিং এটা থাকতেই পারে, কারণ মানি ইজ দ্য বেস্ট মোটিভেশন আই থিঙ্ক। না হলে একটা সময় কাজগুলো থেমে যায়। পেশাদারিত্ব একটা বিশাল জায়গা, কিন্তু কাজটাকে আসলে ভালোবাসতে হবে। হ্যাঁ, একটা গুড উইল থাকতে হবে যে আমি আমার কাজের মাধ্যমে সমাজে কি কোনো কন্ট্রিবিউশন রাখতে পারি কিনা। এই ধরনের চিন্তাটা যদি থাকে, আমার কাছে মনে হয় যে ভালো কিছু হবে। তোমাকে ধন্যবাদ। 50টা প্রশ্ন শেষ আমাদের। ঠিক আছে বন্ধুরা, সবাই ভালো থাকবেন। টাটা।